আসসালামু আলাইকুম। স্বাগত কেরিয়ার কানেক্ট পডকাস্টে। আজকের এপিসোডে আছি আমি লামিহা জান্নাত মেঘা, এবং আজ আমাদের সাথে আছেন উত্তরবঙ্গের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক শ্রদ্ধেয় দিলীপ কুমার রয় স্যার। সবার প্রিয় ইংরেজি শিক্ষক, যিনি দীর্ঘদিন ভালোবেসে পড়িয়েছেন, শিক্ষক নন। তিনি আজও সাংস্কৃতিক সংগঠন, সাহিত্য চক্র এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত। আজ আমরা কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের কেরিয়ার প্রস্তুতি, বেকারত্ব নিরসন ও প্রেজেন্টেশন স্কিলের গুরুত্ব নিয়ে। চলুন তাহলে শুরু করি। স্যার, কেরিয়ার কানেক্ট পডকাস্টে আপনাকে স্বাগত। আপনি কেমন আছেন স্যার? আমি ভালো আছি, এবং আজকে আরো ভালো লাগছে যে একটি সময় উপযোগী বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, এবং ওয়াইসিডিও আমাকে এই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবার জন্য ডেকেছে। ফলে আমি এই সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্যার, জাতীয় বিশ্ববিদ্যালয়ে লাখ লাখ গ্রাজুয়েট প্রতি বছর বের হচ্ছে, কিন্তু চাকরি পাচ্ছে তুলনামূলক কম। আপনি এই সমস্যাটাকে কিভাবে দেখেন? এই সমস্যাটা তো অত্যন্ত একটা বাস্তবমুখী সমস্যা, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত বা প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী গ্রাজুয়েশন ডিগ্রি নিচ্ছে, কিন্তু সেই তুলনায় আমাদের সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে আমাদের চাকরির সুযোগ সুবিধা খুবই সীমিত। ফলশ্রুতিতে আমরা প্রতি বছর দেখি যে বেকারের পরিমাণ বেড়ে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীদের বড় যে সমস্যাটি, সেটি হলো যে তারা কেরিয়ার এবং জব, এই দুটির মাঝে যে পার্থক্য, সেটি আসলে তারা নির্ধারণ করতে পারে না। তারা বেসিক্যালি জব এবং কেরিয়ারকে সমার্থক হিসেবে তারা মনে করে, কিন্তু কেরিয়ারটা আসলে মূলত জব এবং কেরিয়ার একটি বিষয় না। জব মূলত কেরিয়ারের একটি অংশ, আর কেরিয়ারটা হচ্ছে একটি মানুষের জীবনের একটি সামগ্রিক একটি পরিকল্পনা। সেখানে হয়তো একাধিক জব থাকতে পারে, সেই জব করতে গিয়ে হয়তো সে একাধিক প্রশিক্ষণ নিতে পারে। তো সবকিছু মিলিয়ে একজন মানুষের এটি কেরিয়ার পরিকল্পনা, এবং এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তো আমাদের শিক্ষার্থীরা মূলত সেটি বোঝে না। ফলশ্রুতিতে তারা শুধুমাত্র চাকরির পিছনে ছুটে, আর চাকরির পিছনে ছুটতে গিয়ে যে সমস্যাটা হয়, সেটি হলো তারা যখন এই চাকরি তারা পাচ্ছে না, ফলে তাদের পারিবারিক ব্যক্তিগত জীবনে অশান্তি নেমে আসে, তাদের পারিবারিক জীবনে অশান্তি নেমে আসে, ইভেন একটা রাষ্ট্রীয় একটা বিশৃঙ্খলা তৈরি হয়। এই সমস্যা থেকে নিরসন করতে হলে আমাদের শিক্ষার্থীদের যেটি করা উচিত, সেটি হচ্ছে যে ক্লাস পড়াশোনার বাইরে বাইরের জগৎকে নিয়ে তাদের আরো অধিক পড়াশোনা করা উচিত, এবং তাদের বেসিক্যালি তাদের যে নিজেকে স্কিল করবার যে বিষয়টি, সেটির দিকে তাদের আসলে একটু খেয়াল রাখা উচিত। তাহলে স্যার, শুধুমাত্র ডিগ্রি দিয়েই কেন চাকরি পাওয়া কঠিন? কারণ এই বর্তমান সময়টা আসলে খুবই একটি কম্পিটিটিভ সময়। কারণ শুধুমাত্র আমি ডিগ্রি নিয়ে, দেখা যায় যে একই ডিগ্রি নিয়ে অনেক শিক্ষার্থী তারা একটি পোস্টের জন্য আবেদন করেছে, কিন্তু সেই জায়গায় দেখা গেল যে সবাই একই ধরনের রেজাল্ট নিয়ে হয়তো সেখানে আছে, কিন্তু এই এতগুলো মানুষের মধ্যে আমি একজন কে চাকরি দিব, ফলে সেখান থেকে আমাকে এক্সট্রা কোয়ালিটি হয়তো খুঁজে নিতে হবে। এই এক্সট্রা কোয়ালিটি খুঁজে নেওয়ার জন্য আমাকে দেখতে হবে যে ওই শিক্ষার্থীর ভিতরে আসলে কি আছে, সে কত সুন্দর করে উপস্থাপন করতে পারি কিনা, সে শুদ্ধ উচ্চারণ করতে পারি কিনা, সে কথা গুছিয়ে বলতে পারি কিনা, এই বিষয়গুলোতে আসলে খেয়াল রাখতে হবে। তো সে কারণেই আমি যেটি মনে করি যে শুধুমাত্র সার্টিফিকেট বা ডিগ্রি নিয়েই যে একজন মানুষ চাকরি পাবে, এটি আসলে না। ডিগ্রি নিতে হবে, পাশাপাশি অন্য যে সমস্ত স্কিল, সেই স্কিলের দিকে তাকে খেয়াল রাখতে হবে। জি স্যার, আপনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রেজেন্টেশন স্কিলের গুরুত্ব কতটা দেওয়া হচ্ছে? পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমার যেটি মনে জানা, আমি যেটি জানি যে সেখানে প্রেজেন্টেশন ক্লাস হয়। এমনকি প্রাইভেট বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানেও প্রেজেন্টেশন ক্লাস হয়ে থাকে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবছর তারা প্রেজেন্টেশন ক্লাসের একটি বিষয় তারা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। আগে এই বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। তো আমি যেটি মনে করি যে প্রেজেন্টেশন ক্লাস এটি শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক দেরিতে হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শুভবুদ্ধি উদয় হয়েছে, এবং তারা এরকম একটি বিষয় তাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। আমি সে কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি সাধুবাদ জ্ঞাপন করছি। প্রেজেন্টেশন ক্লাস খুবই গুরুত্বপূর্ণ।
এ কারণে গুরুত্বপূর্ণ যে এই প্রেজেন্টেশন ক্লাসের মধ্য দিয়ে একজন শিক্ষার্থীর এই যে গুছিয়ে বলার যে কথা বলার বিষয়টি, সেটি যেমন তার মধ্যে সুন্দর করে সাজানো হয়, সে যে শুদ্ধভাবে এটি কথা বলতে পারে সেটি তার মধ্যে শুদ্ধতার চর্চা হয়, তার মধ্যে সাহস এটি বৃদ্ধি পায়, তার মধ্যে দৃঢ়তা বৃদ্ধি পায়। ফলে একজন শিক্ষার্থী যদি প্রেজেন্টেশন ক্লাসে অংশগ্রহণ করে, তাহলে সে যখন গ্রাজুয়েশন ডিগ্রি নেয়ার পরে সে যখন ভাইভা বোর্ড ফেস করবে চাকরির ক্ষেত্রে, তখন আমার যেটি মনে হয় যে সে অনেকটাই সাবলীলভাবে কথা উপস্থাপন করতে পারে। ইভেন সে যখন চাকরি করার ক্ষেত্রেও সে যখন নিজেকে অন্যদের সামনে উপস্থাপন করবে, তখনও সে নিজেকে অনেক গুছিয়ে উপস্থাপন করতে পারে। কারণ আমরা মনে করি এখন এই কর্পোরেট যুগে বিশেষ করে কমিউনিকেশন স্কিল যেটা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্কিল, যেটি খুবই এখন প্রয়োজন। স্যার, আপনি দীর্ঘদিন থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সাথে যুক্ত আছেন, এগুলো কি ক্যারিয়ারে ভূমিকা রাখে? নিশ্চয়ই সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো কেরিয়ার মধ্যে অবশ্যই ভূমিকা রাখবে। কারণ হলো, সাংস্কৃতিক কর্মকাণ্ড যদি আমি বলি যে এই যে বিতর্ক চর্চা কিংবা কবিতা আবৃত্তি কিংবা নাটক, আমরা যেটাই বলি না কেন, এই বিষয়গুলোর মধ্যে দিয়ে কিন্তু শুদ্ধতার চর্চা হয়। ফলে এই বিষয়গুলোর মধ্য দিয়ে একজন শিক্ষার্থীর ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে সেটি মূলত বিকশিত হয়। তো আমি মনে করি যে এই সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো অবশ্যই একজন শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশের জন্য কিংবা কেরিয়ার ডেভেলপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্যার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন গ্রাজুয়েট যদি এখন কেরিয়ার সাজাতে চায়, তার জন্য করণীয় কি হবে? আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের মধ্যে যেমন শুদ্ধতা আছে, সেরকম কিছু দুর্বলতাও আছে। তো প্রথমত গ্রাজুয়েশন ডিগ্রি নেয়ার পরে একজন শিক্ষার্থীর উচিত যে তার কোথায় দুর্বলতা আছে। সে কি শুদ্ধভাবে কথা উচ্চারণ করতে পারে না, সে কি কথা গুছিয়ে বলতে পারে না, সে কি দৃঢ়তার সাথে কথা বলতে পারে না, এই দুর্বলতাটাকে আগে খুঁজে বের করতে হবে। তারপর সেই দুর্বলতা খুঁজে বের করবার পর মেন্টরের কাছে তাকে যেতে হবে, দ্যাট ইজ তাকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তারপর যে অন্যান্য স্কিলগুলো আছে, আমরা কমিউনিকেশন স্কিল বলি বা আইসিটি বেসড স্কিল বলি, সেই স্কিলগুলো এখন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং সেই স্কিলগুলো ডেভেলপ করার জন্য তাকে পদক্ষেপ করতে হবে। স্যার, বেকারত্ব নিরসনে সবচেয়ে বড় মানসিক পরিবর্তন কি হওয়া উচিত? বেকারত্ব নিরসনে সবচেয়ে বড় যে বিষয়টি, সেটি হলো যে তাকে দক্ষ মানব সম্পদে নিজেকে গড়ে তুলতে হবে। সে যদি নিজেকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে পারে, তাহলে আমি মনে করব না একজন মানুষ কখনো বেকার থাকতে পারে। স্যার, ধন্যবাদ। স্যার, আপনার জীবনে ঘটে যাওয়া একটি দুঃখের গল্প যদি শেয়ার করতেন আমাদের। মানুষের জীবনে তো আসলে সুখ দুঃখ মানুষের, আমরা তো সাহিত্য পড়াই, ফলে অনেকটাই দেখি যে, আমি যদি কিটসের কথা বলি, তো কিটস যেমন অনেক সময় বলে থাকেন যে মানুষের জীবনে দুঃখের পরিমাণই নাকি অনেক বেশি, সুখের মুহূর্ত মানুষের জীবনে আসে, এটি খুব ক্ষণস্থায়ী, এবং সেই মুহূর্তটা আসে জাস্ট মানুষকে বিদায় জানানোর জন্য যে আমি আসলাম, আমি চলে গেলাম। তো আমার জীবনে অনেক দুঃখের ঘটনা আছে। একটা শিক্ষণীয় আমি একটি বিষয় যদি উপস্থাপন করি, সেটি হলো যে আমি যখন অনার্সে পড়ি, অনার্স ফার্স্ট ইয়ারে অনেক পড়াশোনা করেছি। এমনকি পরীক্ষার সময় আমি হল থেকে বের হতাম না, রুমের মধ্যে খাওয়া দাওয়া বা রুমমেটদেরকে বলতাম যে নাস্তা নিয়ে আসো, আমি রুম থেকে বেরোবো না। অনেক পড়াশোনা করেছি, ফলে ফার্স্ট ইয়ারে একটি ভালো রেজাল্ট আমি পেয়েছি। কিন্তু সেকেন্ড ইয়ার আমি যখন উঠেছি, তখন আমি একটু, বলা যায় যে একটু বিভিন্ন অঙ্গনে পদচারণা, পড়াশোনা একটু কম মনোযোগী, ফলশ্রুতিতে আমার দেখা গেল যে আমার সেকেন্ড ইয়ারে আমার রেজাল্টটা খারাপ হয়ে গেল। আমি যখন রেজাল্ট পেয়েছি, আমার একটা বন্ধু ছিল, ও তপন নাম, দুইজন আমরা পাশাপাশি রুমেই থাকতাম। ও ইংরেজিতে পড়াশোনা করতো, দুজনেরই রেজাল্ট খারাপ হয়েছে সেকেন্ড ইয়ারে। দুই বন্ধু মিলে কান্নাকাটি করছি, এবং সেদিনই এই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে পড়ার টেবিলে বসতে হবে, এবং পড়ার টেবিলে বসেছি। থার্ড ইয়ারে ফাইনাল পরীক্ষার রেজাল্ট ভালো করেছি। ফলে এইটি আমার জীবনে খুব বড় দুঃখের না হলেও আমি এই দুঃখ থেকে আমি শিক্ষা পেয়েছি, এবং আমি আমার যারা আজকে হয়তো আমার কথা শুনছে, আমি তাদেরকেও এই মেসেজটা দিতে চাই
যে শ্রম দিতে হবে, পড়াশোনা করতে হবে, এবং মানুষ চেষ্টা করলে যে তার ফল মানুষ পজিটিভ পেতে পারে, এটি তার একটি জ্বলন্ত উদাহরণ। আপনার জীবনে ঘটে যাওয়া একটি আনন্দ ও সুখের গল্প যদি আমাদের শেয়ার করতেন। সুখের গল্প আমি অবশ্য প্রায় এই গল্পটা বলি, আমার শিক্ষার্থীদেরকেও বলি। এই যে বিশেষ হওয়াটা আমার জীবনে একটি আনন্দের একটি বাস্তবতা, বর্তমান প্রেক্ষাপটে একটি সুখের বা একটি আনন্দের একটি ঘটনা বলতে পারি। এবং সেটি এই বিশেষটা আমি প্রায় যেটি বলে থাকি যে আমার চাকরিটা যদি সৈয়দপুর ক্যান্ট পাবলিক কলেজে না হতো, তাহলে আমার বোধহয় বিশেষটা হতো না। এ কারণেই হতো না যে ওই কলেজের আমার সমসাময়িক কিছু কলিগ আমার, যাদেরকে আমি এখনো খুব শ্রদ্ধাভরে স্মরণ করি, সেই কলিগরা আমাকে জোর করে অনেকটা বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় নিয়ে গিয়েছে। তো আমরা 7 জন বিশেষ পরীক্ষা অংশগ্রহণ করেছি। কারণ পাবলিক কলেজে কর্তৃপক্ষ তারা আমাদেরকে ছুটি দিচ্ছিল না। তো ভাগ্য ভালো, আমাদের শুক্রবার প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে। আমরা খুব ভোরে একটি মাইক্রোবাস নিয়ে সেখানে গিয়েছি, পরীক্ষা দিয়েছি রাজশাহীতে। পরীক্ষা দিয়ে আমরা 2 জন সেই প্রিলিতে পাশ করেছি, আমি এবং আরেকজন কলিগ। এবং সেই কলিগও যদি পাশ না করতেন, তাহলে আমার হয়তো রিটেন পরীক্ষা দেয়া নাও হতে পারে। তো সেই কলিগ আমাকে জোর করে রিটেন পরীক্ষার জন্য বইপত্র কেনালেন, তিনিও পড়ছেন, আমিও পড়ছি। কিন্তু সর্বশেষ রিটেন পরীক্ষায় আমি শুধুমাত্র কোয়ালিফাই করলাম, আমার সেই কলিগ কোয়ালিফাই করলো না। ফলে এই ঘটনাটি আমার জীবনে যেমন কষ্টের, তাদের জন্য আমার কষ্ট হয়, কিন্তু আমার এই প্রাপ্তিটা আমার জন্য আনন্দের। আমি এখনো তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি। স্যার, একটি প্রশ্ন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আপনার এক লাইনের বার্তা কি? জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক সীমাবদ্ধতা আছে, কারণ তাদের সিলেবাস যেভাবে তৈরি হয়, এই সিলেবাসের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি আছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতো সিলেবাস তাদের না। ফলে এবং এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছু পড়াশোনা, সীমিত পড়াশোনা করে, তারা টেক্সট বই পড়তে চায় না। তো সে কারণে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলবো যে তোমরা টেক্সট বই পড়াশোনা করো, এবং পাশাপাশি শুধু এই ক্লাসরুমে পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাইরের যে পড়াশোনাগুলো আছে, বাইরের বইপত্র পড়ো, এবং নিজেকে স্কিলড, নিজেকে এক্সপার্ট হিসেবে তৈরি করো। তুমি যে বিষয়ে তোমার আগ্রহ আছে, তুমি যদি আইসিটিতে পারদর্শী হতে চাও, তুমি আইসিটি করো। তুমি যদি উদ্যোক্তা হতে চাও, তুমি উদ্যোক্তার যে ট্রেনিং সেটি তুমি গ্রহণ করো। তোমাকে যে বিষয়ে তুমি স্পেশালিস্ট হতে চাও, সেই বিষয়ে তুমি প্রশিক্ষণ করো। দারুণ একটি বার্তা স্যার। ইউথ কেরিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্থার মূল লক্ষ্য হচ্ছে যুব সমাজের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া, কর্মসংস্থান এবং উদ্যোক্তাদের তৈরি করা। আগামী দিনগুলোতে যুব সমাজকে এগিয়ে নিতে আমাদের প্রতিষ্ঠান ও যুব সমাজকে আপনি কি কিছু পরামর্শ দিতে চান? ইউথ কেরিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যে কাজটি করছে ইউথদেরকে নিয়ে, এটি নিঃসন্দেহে একটি প্রশংসার কাজ। আমি এই সংস্থাটিকে নিশ্চয়ই সাধুবাদ জানাবো। তারা ইউথদেরকে নিয়ে কাজ করছে, ইউথদেরকে তারা স্কিল করতে চাচ্ছে, এবং এই ইউথরাই তো আমাদের আগামী দিনের সম্পদ, আগামী দিনের ভবিষ্যৎ। ফলে আমরা যত বেশি দক্ষ যুব সমাজ তৈরি করতে পারবো, তত বেশি সমৃদ্ধ আমাদের দেশ হবে। সুতরাং আমাদের এই সংস্থাটি যে কাজটি করছে, এই কাজের জন্য আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। আজকের এই মূল্যবান আলোচনা আমাদের তরুণদের জন্য বড় দিক নির্দেশনা হবে বলে আমি বিশ্বাস করি। সুন্দর ও বাস্তবধর্মী আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। কেরিয়ার কানেক্ট পাওয়ার্ড বাই ওয়াইসিডিও। পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে। দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ করুন, জীবন পাল্টে যাবে। আল্লাহ হাফেজ।